নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত। কয়েকদিন ভিডিও দিতে দেরি হচ্ছে কারণ শারীরিকভাবে একটু অসুস্থ এবং গলাটাও অনেকটা বসে আছে, তাই ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। সরি। আগে যে ভিডিওগুলি বলেছিলাম আমি সেমিকন্ডাক্টর স্টক নিয়ে বলেছিলাম। দেখুন, সেমিকন্ডাক্টর স্টক নিয়ে বলার কারণ হচ্ছে সেমিকন্ডাক্টর একটি সানরাইজ সেক্টর। সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সানরাইজ সেক্টর থাকা ভালো। কিন্তু দেখুন, সেমিকন্ডাক্টর সেক্টর বা যে কোনো সেক্টরে যখন আপনি ইনভেস্ট করবেন তখন সেই কোম্পানির আরওইটা একটা বিরাট বড় ফ্যাক্টর। রিটার্ন অন ইকুইটি এবং সেলস গ্রোথ, যাদের রিটার্ন ইকুইটি 12-13%, যাদের সেলস গ্রোথ 15-18%, 20%, সেখানে তাদের পি কত দেখুন। পি হচ্ছে আপনার 50-এর নিচে নেই। 50, 60, 70, 80, 90, 100, 110, 115 এইসব আপনাদের পি। তাহলে এই পি নিয়ে 15-18-20% যাতে সেলস গ্রোথ, তাকে আমি 90% পি দেব না। আমার কাছে তারা ওভার ভ্যালুড স্টক বলবেন যে হ্যাঁ দেখুন, স্টক তো বাড়ছে, হ্যাঁ বাড়ছে, হাইপে বাড়ছে, সকলে এক কথা বলছে হাইপে বাড়ছে। দেখুন, সবসময় হাইপ দেখলে হবে না। আমি যখন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করবো না, তখন তার রিটার্ন অন ইকুইটি এবং সেলস গ্রোথ, তার গ্রোথ সানরাইজ সেক্টর হতে হবে, ভালো সেক্টর হতে হবে মানছি, কিন্তু তার সঙ্গে তার গ্রোথ পোটেন্সিয়াল থাকতে হবে। গ্রোথটাও একটা ব্যাপার। আমি তো 2 মাস, 4 মাস, 6 মাসের জন্য ইনভেস্ট করছি না। আমি ইনভেস্ট করছি অন্তত 5 বছর, 7 বছর, 10 বছরের জন্য। এবার আমার কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই, কোনো এই টাইম লাইনের মধ্যে আমি বেরোবো। যতদিন গ্রোথ থাকবে ততদিন আমি থাকবো, কিন্তু তার গ্রোথ যদি 15%, 20% হয়, রিটার্ন অন ইকুইটি যদি 12%, 13% হয়, আর পি যদি 90-100 হয়, আমি তো অন্তত ইনভেস্ট করতে অসচেতনতা বোধ করবো। তার জন্য আমি কিন্তু এই মুহূর্তে অতটা বুলিশ নয় সেক্টর। হ্যাঁ, আমি ভুল হতেই পারি। তার জন্যই আমি এটা বলে এর কি পি 90, 95, 100, 200 পি, সব 50-এর নিচে কোনো পি নাই। আপনাদের সেলস গ্রোথ কি? কিছুই সেলস গ্রোথ নয়। হ্যাঁ, হয়তো হবে। যখন হবে, যখন আমি যখন ঠিকঠাক ভ্যালুয়েশনে পাবো, তখন আমি নিশ্চয়ই এন্ট্রি নেবো। বিজনেস নিঃসন্দেহে ভালো, বিজনেস স্টাইল নিঃসন্দেহে ভালো। যাই হোক, আজকে আমি একটি কোম্পানির সম্বন্ধে বলছি। দেখুন, প্রথমেই বলি, এই ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। আমার এই ভিডিওটি কখনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়। অ্যাকর্ডিং টু ভ্যালুয়েশন, অ্যাকর্ডিং টু বিজনেস মডিউল এবং বিজনেস আপনার কি বলবো, ওদের যে গোল, ওরা যে উদ্দেশ্যে ছুটছে, সেই উদ্দেশ্য অনুযায়ী আমার একটি স্টকে খুব ভালো লাগছে। আমি এটা আবার বলছি, এটা কোনো মোটো কিন্তু বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। শুধু আমি আমার ধারণাটাকে ব্যক্ত করছি মাত্র। গলাটা বসে আছে, বুঝতে পারছেন, তার জন্য ভিডিও আসতে দেরি হচ্ছে। এরপরে ভিডিওটা হয়তো একটু দেরি হবে আসতে আমার। যাই হোক, একটু দয়া করে একটু মানিয়ে নেবেন। আমি একটি স্টক বলছি। দেখুন, একটি নবরত্ন স্টক, একটি সরকারি স্টক। হ্যাঁ, তো মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম গ্যাস এর অন্তর্গত একটি কোম্পানি, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড যদি দেখেন, তো দেখবেন এদের, আমি যেটা বলছিলাম, যেটা এটা একটু মন দিয়ে শুনবেন। বিজনেসের কথা পরে বলছি, আমি পরে বলছি। আচ্ছা, বিজনেসের কথা বলি। এদের বিজনেস হচ্ছে টার্নকি বেসিস। টার্নকি প্রজেক্ট মানে কি বলুন তো? টার্নকি প্রজেক্ট মানে হচ্ছে কাস্টমার কাছ থেকে আপনি একটা কাস্টমারকে আপনি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট নিলেন। ধরুন কোনো একটি কাস্টমার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কাজ করবে, ধরুন কোনো একটা প্রজেক্ট লাগাবে, প্রজেক্ট শুরু করবে, আপনাকে কন্ট্যাক্ট দিল। আপনি কি করবেন? একদম ওদেরকে একদম কনসালটেন্সি থেকে শুরু করে টোটাল ইনফ্রাস্ট্রাকচার আপনি বিল্ড করবেন। বিল্ড করার পর রেডি টু ইউজ মোডে আপনি ওকে হ্যান্ড ওভার করবেন।
একদম প্রথম থেকে কনসালটেশন থেকে শুরু করে একদম পুরো পুরো ওই প্রজেক্টটা পুরোটা আপনি তৈরি করবেন। তৈরি করার পর যখন রেডি টু ইউজ হয়ে যাবে তখন তাকে আপনি হ্যান্ড ওভার করবেন। এই ধরনের প্রজেক্টকে বলা হয় টার্নকি প্রজেক্ট। এরা মূলত টার্নকি প্রজেক্টে কাজ করে। পেট্রোলিয়াম, গ্যাস সেক্টর, হাইড্রোকার্বন সেক্টর এদের মূলত মেন কাজ। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস, বুঝতে পারছেন। কিন্তু এর বাইরেও কিন্তু ওরা ফার্টিলাইজার কেমিক্যালের উপর কাজ করে। এখন ওরা আস্তে আস্তে শিফট করছে সানরাইজ সেক্টরের দিকে। যেমন ধরুন সোলার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিশেষ করে অ্যামোনিয়া, ডিএপি সার তৈরি। হ্যাঁ, এদের বিজনেসটা অল ওভার ইন্ডিয়াতে তো বটেই, এবং ইন্ডিয়ার বাইরেও আপনার মিডল ইস্ট এশিয়াতে এবং আরও কিছু বিদেশে, আফ্রিকার কিছু দেশে এদের ব্যবসা আছে। বিভিন্ন আপনার ওদের অথরাইজড কোম্পানি, তার মাধ্যমে এদের এরা কাজ করে। এটা এদের বেসিক কাজ। এবার যদি দেখেন, এবার কাজটা মোটামুটি বললাম। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার একটি বড়, মানে কোনো দেশের উন্নতি করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার একটি বড় পার্ট। ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। এবং যেহেতু সরকারি একটি কোম্পানি, নবরত্ন কোম্পানি, সরকারি প্রজেক্টে ইন্ডিয়ার কোথায় যে সরকারি প্রজেক্ট, তাদের বড় অংশ কিন্তু ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড পাবে। এটা কিন্তু ঠিক কথাই। এবার দেখুন, যদি আপনাকে একটু বলি, তো এদের মার্কেট ক্যাপ কত? মাত্র 11,341 কোটি, বুঝতে পারছেন। এদের গ্রোথ পট, মানে আমি বলেছিলাম স্মল বা মাইক্রো ক্যাপ আমি দেখি, বা মিড ক্যাপ, সেক্ষেত্রে আমাকে এটা ফুলফিল করছে বেশ। এবার দেখুন এদের পি কত? 14.5 কোটি পি। 14.5 পিতে পাচ্ছি কোম্পানিটাকে আমি। শুধু ছোট পি বলেই নয়, অল্প পিতে পাচ্ছে বলেই নয়, তাই বিভিন্ন কারণ আছে। এদের যদি আপনি আরওই দেখেন, সেই 25%, আরওই 23%। 23% আরওইয়ের একটি কোম্পানিকে আমি ওই মোটামুটি 14 পিতে পাচ্ছি। তার মানে আমার কাছে ভ্যালুয়েশনটা জাস্ট। যে কোম্পানির আরওই 23%, তাকে আমি পাচ্ছি 14 পিতে পাচ্ছি। ভ্যালুয়েশন 14 পিতে পাচ্ছি বলে নিয়ে নেবো, সস্তা পাচ্ছি বলে নিয়ে নেবো, তার কথা নয়। সেটা কথা নয়। লজিকটা শুনুন। লজিকটা হচ্ছে ডেপ্ট অলমোস্ট নাই বলেই চলে। যেহেতু নবরত্ন কোম্পানি ডিভিডেন্ডটা একটু বেশি দেয়, এটা একটা মাইনাস পয়েন্ট আমার কাছে। বেশি ডিভিডেন্ডটা আমি পছন্দ করি না। যাই হোক, এটা আমার কাছে মাইনাস পয়েন্ট। এবার যদি আপনি বলেন, দেখবেন এদের সেলস যদি দেখেন 24 থেকে 25 এই অর্থবর্ষে এদের মোট সেলস ছিল 3,088 কোটি। এটা একটু মন দিয়ে শুনবেন। 24 থেকে 25 অর্থবর্ষে এদের সেলস ছিল 3,088 কোটি। এবার যদি আপনি এদের কোয়ার্টারগুলি দেখেন, মার্চ শেষ হয়েছে, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর। জুনে ছিল 870, সেপ্টেম্বরে ছিল 921, আর ডিসেম্বরে হচ্ছে 1210। মানে কত হলো? 1200, 800, 2,000, 2,900, প্রায় 3,000 আপনার হয়ে গেছে। আগে ছিল 3,088 কোটি। 3টে কোয়ার্টারই 3,000 কোটি পার করে গেছে, বুঝতে পারছেন। মার্চ কোয়ার্টারটা কিন্তু এখনো বাকি আছে। তাহলে গতবারকার যে সেলস ছিল সেই সেলসটাকে ওরা বিট করে দিয়েছে ইতিমধ্যেই প্রায়। এবার একটা কোয়ার্টার পুরোটাই পড়ে আছে। সুতরাং ডিসেম্বরে দেখুন, জুনে ছিল 870, সেপ্টেম্বরে ছিল 921, সেখান থেকে জাম্প করেছে 1210। মানে প্রতিটা কোয়ার্টার বাই কোয়ার্টার ওর কিন্তু সেলস বাড়ছে। এই সেলস বাড়ার পরে একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন কেন আমি কোম্পানিটাকে আসছি। এবার এরপরে যদি 1,400 বা 1,500 কোটি পার করে দেয় দাদা, বা 1,000 কোটির উপরে যদি যায় সেলস, যেটা যাওয়ার সম্ভাবনা প্রবল মার্চ কোয়ার্টারে, তাহলে বুঝতে পারছেন গতবারকার সেলসটাকে কী হারে ও বিট করবে। এটাই তো আমি চাই। কারণ এদের সেলস গ্রোথ খুব ইরেগুলার। যেমন ধরুন কি করেছে দেখুন তো, 23 অর্থবর্ষে, 22 অর্থবর্ষে ছিল 29, 23 অর্থবর্ষে 33,
আর আবার 24 অর্থবর্ষে 32, মানে সেই 100-200 করে বাড়ছে আবার কমছে, 100-200 করে বাড়ছে আবার কমছে। এটা কোনো সেলস গ্রোথ হলো? এত ভালো কোম্পানি, এত ভালো প্রসপেক্টাস, এই বাড়ি দেখছি যেখানে প্রায় সেলস গ্রোথ মানে অন্য বাড়ি থেকে 1000 কোটি বেশি হবে। বেশ, এটা কোনো কথা নয়, আমি এবার এগিয়ে যাই। এরা কি করছে, এরা যে পেট্রোলিয়াম এবং গ্যাস, যেটা এদের মেন ট্যাঙ্ক বেসিসে কাজ করে, সেখান থেকে ওরা শিফট করে যাচ্ছে। এই পেট্রোলিয়াম গ্যাসের উপরে, হাইড্রোকার্বনের উপরে ওরা ছিল মোটামুটি 40% ওদের সেলস বা রেভিনিউ বা প্যাটে মোটামুটি 60% কন্ট্রিবিউট করতো আপনার পেট্রোলিয়াম গ্যাস, সেটা কমে এসেছে 40%-এ। এবং ম্যানুয়ার মানে আপনার ফার্টিলাইজার এবং কেমিক্যালে ওরা যাচ্ছে এবং সানরাইজ সেক্টরে এন্টার করছে, যেখানে আপনার সোলার, ওয়াটার ট্রিটমেন্ট, তারপরে আপনার এনটিপিসির সঙ্গে কিছু কাজ করছে, তারপরে আপনার ওয়াস্ট ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, এইদিকে ওরা কিন্তু নতুন যেগুলো যেগুলি সানরাইজ সেক্টর আছে সেগুলিতে ওরা বেশি করে ফোকাস করতে যাচ্ছিল এবং এর ফল কিন্তু দারুণ পাচ্ছে। এবং যদি দেখেন একটা মজার জিনিস, যে এদের আপনার অপারেটিং প্রফিট মার্জিন, সেটা কিন্তু ইয়ার বাই ইয়ার অ্যান্ড কোয়ার্টার ইয়ার কিন্তু ইনক্রিজ। দেখুন ওপিএম ছিল 9%, 17%, এবার কিন্তু ট্রেলিং 12 মান্থে সেটা কিন্তু 21%, 17% থেকে 21%। বেশ, এবার যদি আপনি কোয়ার্টার যান 18%, আমি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বলছি, প্রথমে ছিল 8%, তারপর হলো 13%, এইবার ডিসেম্বর কোয়ার্টারে এটাকে 13% থেকে লাফিয়ে 29%, মানে মোর দ্যান ডাবল অপারেটিং প্রফিট। ম্যানেজমেন্ট আগেকার কনকলে কি বলেছে? আগেকার কনকলে ম্যানেজমেন্ট বলছে যে আমরা যা ক্যাপেক্স করে ফেলেছি, এই মুহূর্তে আর কোনো ক্যাপেক্স করছি না। আমরা চাইছি যে আমাদের যে চিরাচরিত যে সিস্টেমটি ছিল মিথ টাইপের, সেই সিস্টেমকে ভেঙে আমরা সানরাইজ সেক্টরে নতুন করে নিজেদেরকে আমরা মেলে দেওয়ার চেষ্টা করব। আমাদের যে ব্যাপক ইঞ্জিনিয়ারিং পাওয়ার উইথ দ্য পিপুল, আমরা যে কাজ করি, সেটাকে আমরা নতুন নতুন সেক্টরে কীভাবে ব্যবহার করতে পারবো, এই দিকে আমরা খাচ্ছি। এবং এদের যে কোম্পানি বলছেও, আগের কনকল কোম্পানি বলেছে যে আমাদের একটা হেডউইন্ড আছে, সেটা হচ্ছে ট্যারিফ রিলেটেড হেডউইন্ড। ট্যারিফ রিলেটেড হেডউইন্ড আছে বলে আমরা অতটা গ্রোথ করতে পারছি না, আমাদের ক্যাপেক্স হয়ে গেছে। ট্যারিফ রিলেটেড হেডউইন্ডটা আমেরিকার সঙ্গে আর কি, যদি এক ট্রেড ডিল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হেডউইন্ডটা চলে যাবে। এবং বুঝতে পারছেন আমাদের ট্রেড ডিল মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার কিন্তু যে গ্রোথটা ট্যারিফ ডিল হওয়ার আগেই পেলাম, ট্যারিফ ডিল হয়ে গেলে সেই গ্রোথটা কী হতে পারে। এর জন্যই আমি এই পিটাকে খুব ভালো ভাবছি। এই পির সঙ্গে এই ফ্যাক্টরগুলো আমাকে আরো উদ্বুদ্ধ করছে কোম্পানিটিতে তাকাতে। দেখুন, ইনভেস্ট করার জন্য আমি সম্পূর্ণ আমার মত বলছি, আপনার মত ভিন্ন হতেই পারে। সুতরাং আমার কথা শুনে কেউ ইনভেস্ট করবেন না প্লিজ। আমি শুধু একটা ধারণা দিতে চাইলাম, আমি আমার মত বললাম, আমি কেন যেন বলিস। আমি কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্টেড নই, ছিলাম না আমি ইনভেস্টেড, কারণ আমার ভালো লাগতো না কোম্পানিটিকে। আমার মনে হচ্ছে কোথাও একটা টার্ন রাউন্ড হচ্ছে এবং হয়তো আমি ইনভেস্ট করব, এই মাসটা হয়তো দেখবো, তারপরে হয়তো ইনভেস্ট করবো, এখনও করতে পারি, আমি যে কোনো সময় বেরিয়ে যেতে পারি। সুতরাং আমার রিস্ক ম্যানেজমেন্ট, আমার মানি ম্যানেজমেন্ট আমার উপরে, আমার চিন্তাভাবনা পড়ে। আমি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে আমি কি বলতে চাইছি সেটা বোঝাতে চাইলাম। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও কিছু কিছু স্টক আমি বলবো, এটা আপনার ওই সেমিকন্ডাক্টর নিয়ে গলা বসে আছে, শারীরিকভাবে একটু অসুস্থও আছি, তাই ভিডিও দিতে একটু দেরি হলো। আজকে একটু সুস্থ, তাই ভিডিওটি করলাম। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বুঝতে না পারলে একটু কাইন্ডলি একটু কষ্ট করে দেখবেন, গলার স্বর ভালো করে বেরোচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন সকলে শিখি, সকলে একসঙ্গে এগিয়ে যাই। নমস্কার।